প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আজ শুরু করা যাক জীববিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 10 উদ্ভিদ প্রজনন। উদ্ভিদের প্রজনন বা প্লান্ট রিপ্রোডাকশন। প্রথমেই জেনে নিই প্রজনন কি বা রিপ্রোডাকশন কি। প্রজনন বা রিপ্রোডাকশন হচ্ছে বংশবৃদ্ধির উপায়, অর্থাৎ যে প্রক্রিয়ায় একটি জীব তার বংশবৃদ্ধি করে থাকে সেই প্রক্রিয়াটাকেই বলা হয়ে থাকে প্রজনন বা রিপ্রোডাকশন। যেমন ভাইরাস ও ব্যাকটেরিয়ার প্রজনন, অপুষ্পক উদ্ভিদের প্রজনন, সপুষ্পক উদ্ভিদের প্রজনন। প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এদের প্রজনন প্রক্রিয়া ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে এবং এদের এই প্রজনন প্রক্রিয়ায় কিন্তু অনেক পার্থক্য আছে। আমরা জানি উদ্ভিদের প্রজনন সাধারণত তিনটি উপায়ে হয়ে থাকে। 1 অঙ্গজ প্রজনন, 2 অযৌন প্রজনন, 3 যৌন প্রজনন। অঙ্গজ প্রজনন কি? অঙ্গজ প্রজনন হচ্ছে অঙ্গ বা দেহের কোনো অংশের মাধ্যমে যে প্রজনন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে বলা হয় অঙ্গজ প্রজনন। যেমন উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন মূল, কাণ্ড, পাতা, এইসব অংশ থেকে যদি আবার নতুন করে কোনো উদ্ভিদের সৃষ্টি হয় তখন সেই প্রজনন প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে অঙ্গজ প্রজনন। যেমন পাথরকুচি গাছের পাতা থেকে কিন্তু আবার নতুন করে পাথরকুচি উদ্ভিদের সৃষ্টি হয়। এই ধরনের প্রজনন হচ্ছে অঙ্গজ প্রজনন। অযৌন প্রজনন অর্থাৎ যৌন না, যে প্রক্রিয়ায় স্পোরের মাধ্যমে প্রজনন সম্পন্ন হয় তাকে বলা হয়ে থাকে অযৌন প্রজনন। যৌন প্রজনন স্ত্রী গ্যামেট এবং পুং গ্যামেটের মিলনের মাধ্যমে যে জনন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে যৌন প্রজনন। আজ আমরা সপুষ্পক উদ্ভিদ, বিশেষ করে আবৃতবীজী উদ্ভিদের প্রজনন সম্পর্কে জানব। আবৃতবীজী উদ্ভিদের প্রধান প্রজনন প্রক্রিয়া হচ্ছে যৌন প্রজনন প্রক্রিয়া, অর্থাৎ এরা পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে যে প্রক্রিয়া সম্পন্ন হয় সেই প্রক্রিয়ার মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। সপুষ্পক উদ্ভিদে যৌন প্রজনন সম্পাদনের অঙ্গ কোনটি? যেহেতু এদের পুষ্প আছে, সপুষ্পক উদ্ভিদ মানে হচ্ছে এদের পুষ্প আছে অর্থাৎ ফুল আছে, আর ফুলের মধ্যে আমরা জানি স্ত্রী গ্যামেট এবং পুং গ্যামেট সৃষ্টি হয়, তাই এদের যৌন প্রজনন সম্পাদনের অঙ্গ হচ্ছে ফুল বা পুষ্প। এখানে আমরা কিছু ফুলের ছবি দেখছি। এই ফুলের মধ্যে কিন্তু সাধারণত পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট থাকে এবং এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে কিন্তু যৌন প্রজনন সম্পন্ন হয়ে থাকে। এখানে আমরা একটি ফ্লাওয়ারের ছবি দেখতে পাচ্ছি, একটি ফুলের ছবি দেখতে পাচ্ছি। তোমরা একটু বলো যে একটি ফুলের কয়টি স্তবক থাকে? একটি ফুলের বা একটি পুষ্পের 4টি স্তবক থাকে। কি কি স্তবক? নাম্বার 1 স্ত্রীকেশর, এই অংশটা হচ্ছে স্ত্রীকেশর। নাম্বার 2 পুংকেশর, দেখো স্ত্রীকেশরের চারপাশে আমরা 5টি পুংকেশর দেখতে পাচ্ছি। নাম্বার 3 বৃতি এবং নাম্বার 4 হচ্ছে দল। দল বা পাপড়ি, আমরা যেটাকে বলি পাপড়ি, এটাই হচ্ছে দল। আচ্ছা, তাহলে আমরা দেখছি যে একটা পূর্ণাঙ্গ ফুলের 4টি স্তবক থাকবে, স্ত্রীকেশর, পুংকেশর, বৃতি এবং দল। এর মধ্যে স্ত্রীকেশর এবং পুংকেশর এটা হচ্ছে প্রধান স্তবক। কেন? কারণ স্ত্রীকেশরে তৈরি হয় স্ত্রী গ্যামেট এবং পুংকেশরে তৈরি হয় পুং গ্যামেট, যার মিলনের মাধ্যমে যৌন প্রজনন সম্পন্ন হয়। আর সহকারী স্তবক হচ্ছে বৃতি এবং দল, কারণ তাদের প্রজনন প্রক্রিয়ায় বৃতি এবং দল কোনো না কোনো ভাবে হেল্প করে থাকে, তাই এদেরকে বলা হয়ে থাকে সহকারী স্তবক। আমরা একটু 4টি স্তবকের আবার একটু গঠনটা ভালো করে দেখে নেই। পুংকেশর বা স্টেমেন বা অ্যান্ড্রোসিয়াম, এটা দুটি অংশ নিয়ে গঠিত। এক হচ্ছে পরাগধানী বা অ্যান্থার, উপরের যে স্ফীত অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় পরাগধানী বা অ্যান্থার, এবং দণ্ডের মতো যে অংশটা দেখতে পাচ্ছি একে বলা হয় পুংদণ্ড বা ফিলামেন্ট, আর পুরো অংশটাকে বলা হয়ে থাকে পুংকেশর বা স্টেমেন। এখানে আমরা একটি স্ত্রীকেশরের ছবি দেখতে পাচ্ছি বা গাইনোসিয়াম। এর 3টি অংশ থাকে। উপরের যে অংশটা এটাকে বলা হয় গর্ভমুণ্ড, দণ্ডের মতো অংশটাকে বলা হয় গর্ভদণ্ড বা স্টাইল,
এবং স্ফীত যে নিচের দিকের অংশটা এটাকে বলা হয়ে থাকে ওভারি বা গর্ভাশয়। ওভারি বা গর্ভাশয় যার ভেতরে ডিম্বক থাকে, ডিম্বকের ভেতরে থাকে ডিম্বকের ভেতরে তৈরি হয় ডিম্বাণু, এবং এই ডিম্বাণুটাকেই কিন্তু স্ত্রী গ্যামেট বলা হয়ে থাকে। ক্যালিক্স বা বৃতি, বৃতির প্রত্যেকটা অংশকে বলা হয়ে থাকে সেপাল। এর 4 নম্বর স্তবকটি হচ্ছে করোলা বা দল বা পাপড়ি, এর প্রত্যেকটা অংশকে বলা হয়ে থাকে পেটাল। তাহলে আমরা 4টা স্তবক কি কি এবং 4টা স্তবকের কি কি অংশ নিয়ে গঠিত সেটা আমরা জানলাম। এবার এসে দেখি একটি পুংকেশর কি কি অংশ নিয়ে গঠিত, এর গঠনটা একটু দেখা যাক। একটা পুংকেশরে দুটি অংশ থাকে। স্ফীত অংশটাকে, উপরের দিকের স্ফীত অংশটাকে বলা হয় অ্যান্থার বা পরাগধানী, আর নিচে যে দণ্ডের মতো অংশটা আছে তাকে বলা হয় পুংদণ্ড বা ফিলামেন্ট। পুংকেশর, এই পুংকেশরকে বলা হয়ে থাকে সাধারণত স্টেমেন। পরাগধানীর সেকশন করলে অর্থাৎ প্রস্থচ্ছেদ করলে আমরা এতে সাধারণত বিশেষ করে একটি আদর্শ পরাগধানীকে যদি প্রস্থচ্ছেদ করি তাহলে এখানে আমরা 4টা পলেন স্যাক বা পুং রেণুস্থলী দেখতে পাই যার ভেতরে পরাগরেণু তৈরি হয়। তাহলে পরাগধানীর ভেতরে তৈরি হয় পরাগরেণু। আমরা এখানে আরেকটা ছবি দেখতে পাচ্ছি, একটু দেখলে তোমরা লাস্টের যে ছবিটা আছে এখানে একটু খেয়াল করো, পোলেন স্যাক, এর ভেতরে পোলেন গ্রেইন বা পরাগরেণু তৈরি হয়েছে। এবার এসে দেখা যাক পরাগরেণু কিভাবে ডেভেলপ করে বা পরাগরেণু কিভাবে পরিস্ফুটিত হয়। ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরাঞ্জিয়া। পরাগরেণু মানে হচ্ছে মাইক্রোস্পোর। এখানে আমরা একটা স্টেমেন দেখতে পাচ্ছি অর্থাৎ পুংকেশর দেখতে পাচ্ছি। উপরের স্ফীত অংশকে বলা হয় পরাগধানী, নিচের দণ্ডকে বলা হয়ে থাকে পুংদণ্ড। এখানে আমরা পরাগধানীর সেকশনটা একটু দেখছি, প্রস্থচ্ছেদ করা হয়েছে। একটি আদর্শ পরাগধানীর 4টি পোলেন স্যাক থাকে বা পুং রেণুস্থলী থাকে। পোলেন স্যাকের ভেতরেই কিন্তু পরাগরেণু তৈরি হয়। এখানে আমরা পরাগধানীর প্রস্থচ্ছেদটা দেখছি। দেখো 4টা কোণায় 4টা পোলেন স্যাক আছে। পোলেন স্যাকের ভেতরের কোষগুলো বড় আকৃতির হয়ে থাকে যাকে বলা হয়ে থাকে আর্কিস্পোরিয়াল কোষ। এই আর্কিস্পোরিয়াল কোষগুলো দুটি ভাগে বিভক্ত হয়, একদিকে দেয়াল কোষ তৈরি করে এবং ভেতরের দিকে তৈরি করে প্রাথমিক জনন কোষ। প্রাথমিক জনন কোষ স্পোরোজেনাস টিস্যুতে পরিণত হয়, স্পোরোজেনাস টিস্যু পরবর্তীতে পরাগরেণু মাতৃকোষে পরিণত হয়। এই পরাগরেণু মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় তৈরি হয় পরাগরেণু। এখানে পরাগধানীর প্রস্থচ্ছেদের একদম উপরের দিকে এক সারি আমরা কোষ দেখতে পাচ্ছি যাকে বলা হয়ে থাকে এপিডার্মিস বা ত্বক, এবং পোলেন স্যাক বা পুং রেণুস্থলীর ভেতরে 3টা করে কোষ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মূলত সেখানে 4টি কোষ আছে, একসাথে থাকে। এই 4টি কোষকে বলা হয়ে থাকে পরাগরেণু চতুষ্টয়ী। এই কোষগুলো তৈরি হয় পরাগরেণু মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে। মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে পরাগরেণু চতুষ্টয়ী তৈরি হয়, অর্থাৎ 4টি কোষ একসাথে লেগে থাকে, পরবর্তীতে 4টি কোষ আলাদা আলাদা হয়ে পরাগরেণুতে পরিণত হয়। পরাগরেণুর চারপাশে এক সারি কোষ আমরা দেখতে পাচ্ছি, পরাগরেণুকে আবৃত করে আছে, মনে হচ্ছে এই কোষগুলিকে বলা হয় ট্যাপিটাম। এই কোষগুলোর কাজ হচ্ছে পরাগরেণুকে পুষ্টি প্রদান করা। এখানে দেখো পরাগরেণুর অবমুক্তি ঘটেছে, অর্থাৎ পুরোপুরি পরাগরেণুগুলো তৈরি হয়ে গেছে। এখানে আমরা আরেকটা আউটলাইন দেখি, আরেকটু ক্লিয়ার হব কিভাবে মাইক্রোস্পোর গুলি ডেভেলপ হচ্ছে বা পরাগরেণু কিভাবে তৈরি হচ্ছে। প্রথমে পরাগধানী, আমরা জানি পরাগধানীর ভেতরে সাধারণত 4টি পুং রেণুস্থলী বা পোলেন স্যাক থাকে। এই পোলেন স্যাকের ভেতরের কোষটাকে বলা হয়ে থাকে, ভেতরের কোষটা হচ্ছে একটু বড় আকৃতির হয় যাকে বলা হয়ে থাকে আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষগুলো বিভাজিত হয়ে বাইরের দিকে দেয়াল কোষ এবং ভেতরের দিকে প্রাথমিক জনন কোষ তৈরি করে। প্রাথমিক জনন কোষ স্পোরোজেনাস টিস্যুতে পরিণত হয় এবং স্পোরোজেনাস টিস্যুটা মাত্র পরাগরেণু মাতৃকোষে পরিণত হয়। পরাগ মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে 4টি করে পরাগরেণু তৈরি করে। তাহলে এভাবেই পরাগরেণু তৈরি হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে? পরাগধানীর ভেতরে তৈরি হচ্ছে।
এবার এসো দেখি পরাগরেণুর গঠন। পরাগরেণু কিভাবে গঠিত হয়, কি কি অংশ নিয়ে পরাগরেণু গঠিত। আমরা কিছু পরাগরেণুর ছবি দেখি। এখানে আমরা একটা জবা ফুলের ছবি দেখতে পাচ্ছি। জবা ফুলের হলুদ হলুদ কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি। আমরা হাতে নিলেও দেখি যে হলুদ অংশগুলো আমাদের হাতে লেগে যায়। এই অংশগুলোই হচ্ছে পরাগরেণু। দেখো পরাগরেণুর একটি বিবর্ধিত ছবি, মাইক্রোস্কোপিক একটা ছবি দেখছি। অনেক বড় বড় পরাগরেণু আমরা দেখতে পাচ্ছি, কণ্টকিত। এখানে আরেক ধরনের পরাগরেণু দেখতে পাচ্ছি। একটু খেয়াল করো, পরাগরেণুর কিছু কিছু অংশের দিক দিয়ে মনে হচ্ছে কিছু একটা বের হয়ে এসেছে। এগুলোকে বলা হয়ে থাকে পরাগনালিকা, মানে পরাগরেণুটা অঙ্কুরিত হচ্ছে। একটা পরাগরেণুর বাইরের যে অমসৃণ অংশটা সেটাকে বলা হয়ে থাকে এক্সাইন, এবং এর ভেতর ভেতর ছোট ছোট পোর থাকে যাকে বলা হয়ে থাকে জার্ম পোর। এই জার্ম পোরের ভেতর দিয়েই কিন্তু পরাগনালিকাটা বের হয়ে আসে। এখানে আমরা একটা পরাগরেণুর প্রস্থচ্ছেদের ছবি দেখতে পাচ্ছি। বাইরের অমসৃণ অংশটাকে বলা হয়ে থাকে এক্সাইন। এই এক্সাইনের কিছু কিছু অংশে একদম পাতলা, কিছু কিছু অংশ একদমই পাতলা থাকে, ছোট ছোট পোর থাকে যাকে বলা হয়ে থাকে জার্ম পোর। ভেতরের অংশটা হচ্ছে মসৃণ যাকে বলা হয়ে থাকে ইনটাইন। একটা পর্যায়ে পরাগরেণুর কোষটি বা নিউক্লিয়াসটি দুটি নিউক্লিয়াসে বা দুটি কোষে পরিণত হয়। একটি কোষকে বলা হয় ভেজিটেটিভ সেল বা নালিকা কোষ, অন্য কোষটিকে বলা হয়ে থাকে জেনারেটিভ সেল বা জনন কোষ। ভেজিটেটিভ সেল বা নালিকা কোষের নিউক্লিয়াসকে বলা হয়ে থাকে টিউব নিউক্লিয়াস বা নালিকা নিউক্লিয়াস। জেনারেটিভ সেল বা জনন কোষের নিউক্লিয়াসটাকে বলা হয়ে থাকে জেনারেটিভ নিউক্লিয়াস বা জনন নিউক্লিয়াস। এই হচ্ছে একটি পরাগরেণুর গঠন। তাহলে আমরা এখানে জানলাম কি কি অংশ নিয়ে পরাগরেণু গঠিত হয়। এবার এসে দেখি পুং গ্যামেটোফাইটের বিকাশ। একটি পুং গ্যামেটোফাইট কিভাবে বিকশিত হয় বা ডেভেলপ হয় সেটা আমরা একটু দেখি। পুং গ্যামেটোফাইটের প্রথম কোষকে বলা হয়ে থাকে পরাগরেণু। তাহলে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কি? প্রথম কোষ হচ্ছে পরাগরেণু, যেটা তৈরি হয় পরাগধানীর ভেতরে। বাইরের অংশটা বলেছি একে এক্সাইন বলে। এটা সাধারণত অমসৃণ থাকে, এখানে মসৃণ দেখা যাচ্ছে যদিও। কিছু কিছু পরাগরেণুর ক্ষেত্রে মসৃণ হতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা অমসৃণ হয়ে থাকে। ভেতরের মসৃণ অংশটাকে বলা হয় ইনটাইন, এবং ভেতরে একটা বড় নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি। পরাগরেণুর ভেতরে নিউক্লিয়াসটা আকারে বড় হয়, সাইটোপ্লাজমটা ঘন হয়ে থাকে, এবং ছোট ছোট ছিদ্র দেখতে পাচ্ছি, এটাকে বলা হয়ে থাকে জার্মরন্ধ্র বা জার্ম পোর। পরবর্তী স্টেপে পরাগরেণুর নিউক্লিয়াসটা বা পরাগরেণুর যে কোষটি আছে এই কোষটি দুটি কোষে পরিণত হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। দুটি অসম কোষ তৈরি হয়। বড় কোষটিকে বলা হয়ে থাকে নালিকা কোষ, এবং ছোট যে কোষটি তৈরি হয় এটাকে বলা হয়ে থাকে জনন কোষ। নালিকা কোষের নিউক্লিয়াসকে বলা হয়ে থাকে নালিকা নিউক্লিয়াস, এবং জনন কোষের নিউক্লিয়াসকে বলা হয়ে থাকে জনন নিউক্লিয়াস। এর পরের স্টেপে যেটা ঘটে, পরাগরেণুর জার্ম পোরের মধ্য দিয়ে একটা নালিকা বের হয়ে আসে। এটা ইনটাইনটাই নালিকা আকারে বের হয়ে আসে। ইনটাইন মসৃণ যে আমরা প্রাচীরটা দেখতে পেয়েছিলাম সেটাই পরাগ নালিকা হয়ে এটা বাইরের দিকে বের হয়ে আসে জার্ম পোরের মাধ্যমে। আমরা এখানে দুটি নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, একটি জনন নিউক্লিয়াস এবং একটি নালিকা নিউক্লিয়াস। এটাকে এই অবস্থাকে আমরা বলবো অঙ্কুরিত পরাগরেণু। পরবর্তীতে পরাগনালিকাটি আরো বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে আরো দীর্ঘ হয়, এবং নালিকা নিউক্লিয়াসটি অগ্রগামী হয়, এবং জনন নিউক্লিয়াসটি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে দুটি পুং গ্যামেট সৃষ্টি করে বা দুটি জনন কোষ সৃষ্টি করে। পুং গ্যামেট, পরাগনালিকা, নালিকা নিউক্লিয়াস এই সমগ্র অংশটাকে বলা হয়ে থাকে পুং গ্যামেটোফাইট। এভাবে একটি পুং গ্যামেটোফাইটের বিকাশ ঘটে। অর্থাৎ পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ হচ্ছে পরাগরেণু। পরবর্তীতে পরাগরেণুর কোষটা দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, তৈরি করছে জনন কোষ এবং নালিকা কোষ। জনন কোষের নিউক্লিয়াসকে বলা হচ্ছে জনন নিউক্লিয়াস, নালিকা কোষের নিউক্লিয়াসকে বলা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। এরপর কোষ পরাগরেণুটা অঙ্কুরিত হচ্ছে। অঙ্কুরিত পরাগরেণুর পরাগনালিকাটা আরো বৃদ্ধিপ্রাপ্ত হয়ে
লম্বা হচ্ছে, দীর্ঘ হচ্ছে এবং এই সময় জনন নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দুটি পুংগ্যামেট সৃষ্টি করছে। পুংগ্যামেট, পরাগনালিকা এবং নালিকা নিউক্লিয়াস সবগুলোকে একসাথে বলা হয়ে থাকে পুংগ্যামেটোফাইট। এভাবেই একটি পুংগ্যামেটোফাইট ডেভেলপ হচ্ছে। ওকে, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সাথেই থাকো।